প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একফিন একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় 2025 এবং 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আলোচনা করব, যে টপিকটা প্রায় প্রতি বছরেই বলা যায় 2025 সালে অলরেডি আসছে, লেনদেনের হিসাব খাত চিহ্নিত করা এবং হিসাবের শ্রেণী দেখানো। তো চলুন দেরি না করে শুরু করা যায়। আমি একটি অঙ্ক এখানে উঠায় রাখছি। এই অঙ্কতে এই যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলোতে হিসাব খাত চিহ্নিত করব এবং হিসাবের শ্রেণী দেখাবো। দেখুন, একটি অঙ্ক যদি আপনি ভালো করে বোঝেন, একটা অঙ্কের সিস্টেম যদি আপনি ভালো করে জানেন, আশা করি এখান থেকে যে অঙ্কটা আসবে এটা আপনি অ্যান্সার করতে পারবেন এবং 100% এখান থেকে প্রশ্ন হবে। তো দেখুন, এখানে বলছে জনাব কামাল জানুয়ারি 1, 2025 সালে নগদ 20,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র এবং 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। জানুয়ারি মাসে তার লেনদেনগুলো নিচে দেওয়া হলো। জানুয়ারি মাসে 2 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত লেনদেনগুলো দেওয়া আছে। দেখুন, প্রথমে জানুয়ারি মাসের 1 তারিখে মালিক নগদ আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। এই লেনদেনটির ফলে আমাদের তিনটা হিসাব খাত রয়েছে, এখানে চারটা হিসাব খাত রয়েছে। একটা হলো নগদ, একটা হলো আসবাবপত্র, একটা ঋণ এবং মালিক ব্যবসার শুরুতে এগুলো মূলধন হিসাবে নিয়ে আসে, এই জন্য মূলধন একটা হিসাব খাত আছে। তো দেখুন, আমরা এই অঙ্কটা করার জন্য এরকম একটা ছক করে নেব। তো তারিখ, হিসাব খাত আর হিসেবে শ্রেণী। তারিখে আমরা তারিখ বসাবো 2025 সাল জানুয়ারি মাসের 1 তারিখে মালিক নগদ টাকা নিয়ে এসছে, এই জন্য নগদান হিসাব একটা হিসাব খাত হবে। আসবাবপত্র হিসাব একটা হবে, ঋণ নিয়ে আসছে ঋণ হিসাব একটা হবে এবং মূলধন। আমরা জানি মালিক ব্যবসার শুরুতে যা কিছু নিয়ে আসবে এটা মূলধন হিসেবে ব্যবসায় নিয়ে আসে। তো এটা হলো আমাদের হিসাব খাতগুলা, যে ওই লেনদেনে কি কি হিসাব খাত আছে। তো এই হিসাব খাতগুলো কোনটা কি ধরনের হিসাব, অর্থাৎ আমরা জানি হিসাব 5 প্রকার: একটা সম্পদ, একটা দায়, একটা আয়, একটা ব্যয় এবং একটা মালিকানা সত্ত্ব। এই যে 5 ধরনের হিসাব আছে, এই 5 ধরনের হিসাবের কোনটা কি হিসাব এটা আমরা দেখাবো। এটাই হলো হিসাব শ্রেণী। এখানে নগদান হিসাব, এটা একটা সম্পদ, তো আমরা হিসাবের শ্রেণীতে লিখবো সম্পদ। আসবাবপত্র, এটাও আমাদের একটা সম্পদ। ঋণ হলো একটা দায়। দেখুন, ব্যবসায় ঋণ করছি আমরা, এটা আমাদের একটা দায়, কারণ বাইরের কোনো পক্ষ আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অর্থ পাবে। আমি ঋণ করছি কিন্তু এটা তো পরিশোধ করতে হবে, এই জন্য এটা আমাদের একটা দায়। এবং মূলধন হলো মালিকানা সত্ত্ব। মূলধন হলো মালিকানা সত্ত্ব। এরপরে জানুয়ারি 2 তারিখে বলছে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। দেখুন, এই লেনদেনটিতে দুটো হিসাব খাত রয়েছে, একটা ব্যাংকে হিসাব খুলছি, ব্যাংক হিসাব, এবং ব্যাংকে হিসাব করার ফলে আমাদের নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে, নগদান একটা হিসাব আছে। তাহলে ব্যাংকে হিসাব খোলা হয়েছে, এটা জানুয়ারি মাসের 2 তারিখে আমরা লিখব ব্যাংক হিসাব এবং লিখব নগদান হিসাব। দেখুন, ব্যাংক হিসাব একটা সম্পদ এবং নগদান হিসাবও একটা সম্পদ। হিসাবের শ্রেণীর মতো ব্যাংক সম্পদ, নগদ একটা সম্পদ। এরপর ধারে পণ্য, 4 তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় একটা ব্যয় এবং ধারে ক্রয় করছি, এর ফলে আমাদের দায়ের সৃষ্টি হয়েছে, প্রদায় হিসেবের সৃষ্টি হয়েছে। দেখুন, ক্রয় সাধারণত আমরা নগদে করে থাকি, নইলে চেকে করে থাকবো, নইলে ব্যাংকিতে করে থাকবো। ক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে হয় নগদ টাকা চলে যাবে, নইলে ব্যাংকের টাকা চলে যাবে, নইলে দায়বদ্ধ থাকবো, টাকা পরিশোধ করতে হবে। তো এখানে ধারের পণ্য ক্রয় করার ফলে দুইটা হিসাব খাত আছে, একটা ক্রয় এবং একটা প্রদায় হিসাব। তো আমরা এখানে তারিখ দিয়ে দেবো, জানুয়ারির 4 তারিখ দেব। একটা হলো ক্রয় হিসাব এবং একটা হলো প্রদেয় হিসাব।
পণ্য ক্রয়ের ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পায়, এই জন্য ক্রয় হলো একটা ব্যয় এবং প্রদায় হিসাব হলো একটা দায়, আমাদের অর্থ পরিশোধ করতে হবে, আমরা দায়বদ্ধ। 8 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয়। দেখুন ধারে পণ্য বিক্রয় হলো আমাদের প্রতিষ্ঠানে একটা আয়। বিক্রয় করার ফলে আমরা নগদ টাকা পাবো, কিংবা চেকের মাধ্যমে বিক্রয় করব, ব্যাংকের টাকা পাবো, ব্যাংকের মাধ্যমে টাকা পাবো, এবং এটা ধারেও করে থাকি, মানে ব্যাংকিতে করে থাকি। তো ব্যাংকিতে পণ্য ক্রয়ের ব্যাংকিতে পণ্য বিক্রয়ের ফলে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, মানে আমরা কারো থেকে টাকা পাবো। তো এখানে আমাদের ধারে পণ্য বিক্রয়ের ফলে দুইটা হিসাব খাত আছে, একটি হলো প্রাপ্য হিসাব এবং অন্যটি হলো বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাব হলো আমাদের সম্পদ, কারণ আমরা টাকা পাবো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে, এই জন্য এটা আমাদের একটা সম্পদ। এবং বিক্রয় হলো একটা আয়, বিক্রয় ফলে আয় বৃদ্ধি পায়। তাহলে 5 ধরনের হিসাবের মধ্যে প্রাপ্য হিসাব হলো সম্পদ এবং বিক্রয় হিসাব হলো আয়, এগুলো হলো হিসাবের শ্রেণী। সব থেকে সিম্পল প্রশ্ন হলো এখান থেকে হয়, এই হিসাব খাতগুলো নির্ণয় করা। আপনি যদি সকল অঙ্ক নাও করেন, অন্তত এই অঙ্কটা দেখে যাবেন, আশা করি করতে পারবেন এখান থেকে। এটা ছিল 8 তারিখে। এরপরে 12 তারিখে বলছে নগদে আসবাবপত্র ক্রয়। এই লেনদেনের ফলে আমাদের দুইটা হিসাব খাত রয়েছে, একটা নগদ এবং একটা আসবাবপত্র। আসবাবপত্র ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাইছে এবং নগদ নামক সম্পদ চলে গেছে। এই জন্য এখানে দুইটা হিসাব খাত আছে, একটা হলো, এটা ছিল আমাদের জানুয়ারি মাসের 12 তারিখে, একটা হলো আসবাবপত্র হিসাব এবং একটি হলো নগদান হিসাব। আসবাবপত্র তো আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে এবং নগদ টাকা দিয়ে কিনছে, নগদ টাকা কমে গেছে, এটাও আমাদের একটা সম্পদ। দেখুন 12 তারিখের পর আছে 18 তারিখে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, দেখুন ক্রয়, এই লেনদেনটিতে দুইটা হিসাব খাত আছে, একটা ক্রয় হিসাব এবং একটা প্রদায় হিসাব। কারণ ক্রয় করলে আমাদের থেকে অন্য কোনো প্রতিষ্ঠান টাকা পাবে, এই জন্য আমরা দায়বদ্ধ। তাই এখানে দুইটি হিসাব খাত আছে, একটা ক্রয় হিসাব এবং একটা প্রদায় হিসাব। তো ক্রয় হিসাব, এটা আমাদের প্রতিষ্ঠানের একটি ব্যয়। ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় এবং টাকা পরিশোধ করি নাই, এই জন্য আমাদের দায় বৃদ্ধি পাইছে, দায়টার নাম হলো প্রদায় হিসাব, এটা আমাদের একটা দায়। এরপরে 18 পরে আছে দেখুন 22 তারিখে বলছে জনাব কামাল নিজ প্রয়োজনে নগদে উত্তোলন করেছে। মালিক কামাল হলো এই প্রতিষ্ঠানের মালিক। তো মালিক নিজ প্রয়োজনে যখন ব্যবসায় থেকে কোনো কিছু নিয়ে যাবে, সেটাই হলো উত্তোলন। তো উত্তোলন করার ফলে এখানে দুইটা হিসাব খাত আছে, একটা হলো উত্তোলন হিসাব এবং একটা হলো মালিক কি নিয়ে গেছে ব্যবসা থেকে, নগদ। এরপরে নগদান হিসাব কমে না, নগদ টাকা কমে গেছে। দুইটা হিসাব খাত আছে, একটা হলো নগদ এবং একটা হলো উত্তোলন। এটা ছিল জানুয়ারি মাসের 22 তারিখ দেবো আমরা, দিয়ে লিখবো হলো, একটা হলো উত্তোলন হিসাব আর একটা লিখবো হলো নগদান হিসাব। উত্তোলন হিসাব হলো মালিকানা সত্ত্ব এবং নগদান হিসাব হলো সম্পদ। দেখুন এরপরে আমাদের অঙ্কে আছে 25 তারিখে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ। তো চেকের মাধ্যমে ভাড়া একটা হলো আমাদের খরচ, এখানে দুইটা হিসাব খাত আছে, একটা ভাড়া এবং চেক দিয়ে পরিশোধ করার কারণে আমাদের ব্যাংকের টাকা কমে গেছে, আর হলো ব্যাংক হিসাব। দুইটা হিসাব খাত আছে, একটা হলো ভাড়া হিসাব এবং একটা হলো একটা ব্যাংক হিসাব। চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করছি, ভাড়া একটা খরচ মানে ব্যয় বৃদ্ধি পাইছে আমাদের প্রতিষ্ঠানের, এবং ব্যাংক হলো একটা সম্পদ আমাদের কমে গেছে। 25-এর পরে 29 তারিখে বলছে নগদে সাপ্লাইজ ক্রয়। সাপ্লাইজ হলো আমাদের একটা প্রতিষ্ঠানের সম্পদ, সাপ্লাইজ কিনছি আমরা, এর আগে আসবাবপত্র কিনছিলাম। তো সাপ্লাইজ একটা সম্পদ, ক্রয় ফলে সাপ্লাইজ একটা হিসাব খাত রয়েছে
এবং নগদে ক্রয় করছে, এই জন্য নগদান একটা হিসাব খাত রয়েছে। সাপ্লাইজ বাড়ছে এবং নগদটা ব্যবসা থেকে চলে গেছে। সাপ্লাইজ এবং নগদান হিসাব, সাপ্লাইজ হিসাব এবং নগদান হিসাব। সাপ্লাইজ একটা সম্পদ, নগদ আমাদের একটা সম্পদ। এই আমাদের হিসাবের শ্রেণী দেখানো হচ্ছে। এরপরে 30 তারিখে বলছে ব্যাংকে জমা দেওয়া হলো। দেখুন ব্যাংকে টাকা জমা দিছি, এখানে দুইটা হিসাব খাত আছে, একটা ব্যাংক এবং একটা নগদ। ব্যাংকের টাকা জমা দেওয়ার ফলে ব্যাংকের টাকা বাড়লো এবং আমাদের নগদ টাকা হ্রাস পাইল। তাহলে এখানে দুইটা হিসাব খাত আমরা লিখব, একটা ব্যাংক হিসাব, একটা নগদান হিসাব। ব্যাংক হিসাব আমাদের সম্পদ এবং নগদান হিসাব আমাদের সম্পদ। শিক্ষার্থী, আমরা এই অঙ্কটি থেকে লেনদেনের হিসাব খাত চিহ্নিত করা শিখলাম। এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 100% সবটা বোর্ডে আছে এবং ওটা ছাড়া এই অধ্যায়ের প্রশ্ন হয় না, সেটা হলো হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকব। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এর অবশিষ্ট অংশগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাই।